জি, আসসালামু আলাইকুম। আমাদের সেকেন্ড এপিসোডে 10 সেকেন্ড পালস। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের ১ম এপিসোডের পরে খুবই ভালো ফিডব্যাক পাইছি। ভালো কিছু কমেন্ট ওখানে দেখতে পাইছি। আপনাদের মন মতো করার চেষ্টা করব নেক্সট এপিসোডগুলো। আজকের গেস্ট আমাদের সাথে জয়েন অলরেডি করে ফেলছে। ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন স্নাইপার আ চান্স পেয়েছিল এফএফডব্লিউএস খেলার কোভিডের কারণে যাওয়াটা হয়নি। এফএফবিসিতে টপ ৩ টা ফ্র্যাগারের মধ্যে একজন স্নাইপার হিসাবেও ইন্টারন্যাশনাল ট্রফি ট্রাই নেশনের চ্যাম্পিয়ন যেখানে পার্টিসিপেট করেছিল ৩ টা নেশন অ্যান্ড সেটা ছাড়াও যে এটা অনেকেই জানে না এই জিনিসটা অনেকেরই অজানা যে প্রথম যখন এমএ2বি বের হয় এমএ2বির ফার্স্ট যে ট্রিকটা যে ২ টা স্নাইপার একসাথে কিভাবে উইদাউট এনি রিলোড চালানো যায় এটা এই প্লেয়ারটাই প্রথম সবার আগে এই ট্রিকটা বের করে এবং তার থেকেই বাকি সবাই জানতে পায় এবং ওইটা বাদেও ২০২০-২১-এ সবচেয়ে সাকসেসফুল ইউটিউবার অ্যাজ এ ই স্পোর্টস প্লেয়ার আপনারা এখানে একটু বিভ্রান্ত হইতে পারেন যে নাইম আলমের ই-স্পোর্টস প্লেয়ার হিসেবেই ছিল বাট নাইম আলমের জার্নিটা ই-স্পোর্টস প্লেয়ার হিসেবে ছিল না বাট জিসানের জার্নি ইউটিউবে ই-স্পোর্টস প্লেয়ার হিসেবে হয়েছে এবং ২০২০-২১-এ ওই টাইমে ৩০K প্লাস সাবস্ক্রাইবার করা ভাই এটা একটা বিশাল ব্যাপার ছিল। সো উই হ্যাভ আওয়ার রিটায়ার্ড এজেন্ট জিসান দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড বাংলাদেশের দি বেস্ট স্নাইপার। জিসান কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা তো ভাই ভালো আছি তো ওকে তো ধরো আমার এই পডকাস্ট শোতে এসে কেমন লাগতেছে জিসান? খুবই ভালো লাগতেছে, কারণ কি ভাই, আমি 2021 সালের ডিসেম্বরে গেম থেকে লিভ নিছি। তো তারপর আর কোনো মানে গেমিং কমিউনিটিতে বলেন বা গেমে বলেন, কারোর সাথে কোনো আমার কোনো কন্টাক্ট ছিল না। তো এত বছর এই যে 2025 সালে আইসাও যে মানুষ আমাকে মনে রাখছে অথবা আমার ইন্টারভিউ মানুষ দেখতে চাচ্ছে, ইন্টারভিউ নিতে যাচ্ছে, এটা মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানুষ তোমার শুধু মনেই রাখেনি, মানুষ খুব ভালোভাবে মনে রাখছে। রিসেন্টলি তোমার নিয়ে আমরা একটা পোস্ট করছিলাম এবং খুব কম সময় ওরা খুবই দুর্দান্ত রেসপন্স পাইছি এবং ওইখানে মানে একটা কমেন্ট মানে আমার অনেক মনে লাগছে অনিক আদনানের যে স্টিল তুমি মানে সবার সেরা স্নাইপার বাট মানুষ তোমার নামটাও জানে না। তো ধরো তোমার সময়ের সেরা স্নাইপার অ্যান্ড এই যে ট্যাগটা যে তোমাকে আমরা দিই যারা পুরো মানে অনেক আগে থেকে তোমাকে চিনে জানে যে তুমি সেরা স্নাইপার বাংলাদেশের, এই জিনিসটা এখন কি আফসোস লাগে না যে হারাই গেছে বা গেমটা ছেড়ে দিছো? না, আসলে ওরকম আফসোস লাগে না। কারণ আমার যখন আমার আমার বলতে গেলে আমার একদম প্রাইম টাইম এর কথাই যদি আমি বলি, তো তখন অনেকেই আমাকে সেরা স্নাইপার, বেস্ট স্নাইপার, গ্রেটেস্ট স্নাইপার অনেক কিছুই বলতো। কিন্তু আমি কখনো নিজেকে সেরা বইলা মনে করতাম না। আমি সবসময় ভাবতাম যে আমার একটা কম্পিটিশন আছে। মানে আমি এবং তোমার যে শুভাকাঙ্ক্ষী বা ফ্যান্স যারা আছে তারা স্টিল এটা মানে যে যদি তুমি একটা কামব্যাক দাও, তো রিসেন্টলি আমরা সাদমানের একটা কামব্যাক দেখছি, তো বাংলাদেশের সেরা স্নাইপারের কামব্যাকটা আমরা তার থেকে আরো কয়েক গুণ ভালো দেখবো। এটা আমাদের বিশ্বাস তোমার উপর। এখন তুমি নিজের উপর কতটুকু আত্মবিশ্বাসী এটা তো জানি না। আমি ভাইয়া উম স্পোর্টস ক্যারিয়ার যখন থেকে শুরু করছি আরকি, কম্পিটিটিভলি যখন থেকে খেলা শুরু করছি, নিজের নিজের উপর সবসময় আত্মবিশ্বাসটা অনেক মানে শক্ত ছিল। যার কারণে এতদূর আসা, এত হার্ড লবিতেও এরকম দুর্দান্ত পারফরম্যান্স, এগুলো সবই আসলে কনফিডেন্স এর উপরই ছিল। তো নিজের উপর সবসময় কনফিডেন্স আমাদের ছিল, আছে এবং থাকবে। এটা আরকি কখনো মিস যাবে না। আচ্ছা, ধরো তোমার অ্যাচিভমেন্ট নিয়ে আমি কথা বলবো বাট একদম পডকাস্টের শুরুতেই আমি একটা জিনিস একটা ভুল ধারণা মানুষের ভাঙে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে মানে অবভিয়াসলি মানে যারা নতুন আসছেন তারা এই জিনিসটা ভাবতেই পারেন বাট বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রফিটা আরএচকে না, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রফিটা ছিল এজেন্টের অ্যান্ড ফার্স্ট পার্টিসিপেটের ইসে গেলে রেজের জিসান, আর যদি ইয়ে ট্রফি অ্যাচিভেরই হয় তাহলে হচ্ছে গিয়ে এজেন্টদের, যেটা হচ্ছে গিয়ে ট্রাই নেশন তোমরা জিতছিলা, ফ্রি ফায়ার ট্রাই নেশন বুয়া ওপেন না? ওপেন কোয়ালিফায়ার্স। জি, সবার হ্যাঁ, জন্য ওপেন। জি, যেটা হচ্ছে গিয়ে তিনটা নেশন আলাদা ছিল। আর ওই টাইমে অফলাইনে আমরা কথা বলতেছিলাম জিসান যে ফোর আননোন দেন ওই পাশে সিক্স সিক্স। সেন্স, টিম এলিট।
তো এই যে ফোর আননোন, সিক্স সেন্স এবং টিম ইলিট এবং টোটাল গেমিং এর একটা টিম ছিল, বাসিও CRJ7। তো ওই সময় এই টিমগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, একটা র্যাঙ্কিং আনেন, ওয়ার্ল্ডের একটা স্পোর্টস প্লেয়ারদের র্যাঙ্কিং আনে, তো ইন্ডিয়া কিন্তু সবসময় টপে ছিল। ইন্ডিয়ার পারফরমেন্স সবসময় ওয়ার্ল্ড ক্লাস। ইন্ডিয়া সবসময় টপে ছিল। থ্রি নেশন একটা টুর্নামেন্ট পাইছে, যেটা আমাদের কাছে অনেক বড় ছিল, অনেক বড় প্ল্যাটফর্ম, যে ইন্ডিয়াকে একটা দাঁত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তো আমরা করছি। এবং কি টপ থ্রি টিমের মধ্যে থেকে আমরা চ্যাম্পিয়ন, এবং জব ব্রেকার্স বাংলাদেশের একটা শক্তিশালী টিম, তারা থার্ড। মানে টপ থ্রিতে আমরা বাংলাদেশিরাই দুইটা স্থান আর কি নিয়ে ফেলছি। তো এই জায়গায় ইন্ডিয়া তখন আসলে বুঝতে পারছে যে না, বাংলাদেশেও টিম আছে, কম্পিটিশন আছে, প্লেয়ার আছে। তো তারপর থেকে তো আর কি আমাদের দরজাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলবো, বাট তার আগে তোমার জার্নির শুরু থেকে শুরুর দিকটাতে আমরা যেতে চাই। সেটা হচ্ছে কি যে মানে ফ্রি ফায়ার খেলা তুমি কিভাবে শুরু করলা? ফ্রি ফায়ার খেলা বাকি 10 জনের মতনই আর কি, বিনোদন হিসেবে খেলাটা শুরু করছি। ওই যে এলাকার ভাই ব্রাদার খেলতো, তো একসাথে আমরা একটা ভিডিও গেমস খেলতাম। তো ভালো লাগতো। আস্তে আস্তে আর কি দেখতে পারতাম যে বাহিরের দেশে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, স্পোর্টস প্লেয়ার আছে, তারা টুর্নামেন্ট খেলে। তো ওখান থেকেই আর কি আগ্রহ, যে ওই 2018-19 থেকেই আগ্রহ যে আসলে একটা কম্পিটিটিভ ভাবে একটা মানে কিছু একটা করব। তো তখন তো আমাদের কাছে সুযোগ ছিল না, ওই আর কি বিনোদন হিসাবেই চলতে থাকলো। তারপর যখন আর কি সুযোগটা আসলো, তখন আমরা এক চান্সে কাজে লাগাই ফেললাম আর কি। আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম যে কিছু একটা আসলে আমরা এটা ধরবো। তো তোমার যেহেতু মানে প্রথম টুর্নামেন্টের অভিজ্ঞতাটাই এফএফবিসি, রাইট? নাকি এফএফবিসির আগেরও টুর্নামেন্ট খেলছো? হ্যাঁ, এফএসসির আগেও আমি ভালো টুর্নামেন্ট জিতছি। আচ্ছা, তাহলে তোমার প্রথম টুর্নামেন্টের অভিজ্ঞতাটা কি আসলে? মানে কেমন ছিল প্রথম টুর্নামেন্ট? প্রথম টুর্নামেন্টটা আসলে আমি তো ওইরকম ভাবে, আমার কোনো টিম ছিল না যে আমি স্পোর্টস প্ল্যাটফর্মে যে পারফর্ম করব, এরকম কোনো টিম ছিল না। আমি সোলো ছিলাম। তো আমার একটা স্কোয়াড ছিল, যেটা আর কি আমি এবং আমার একটা বড় ভাই ছিল, আমরা আমরা দুইজনই ছিলাম। তো আমরা খেলতে খেলতে তখন আহ কোডাসব গ্লোবাল সিরিজ নামে একটা টুর্নামেন্ট আসে। তো ওই টুর্নামেন্টটা আমরা পার্টিসিপেট করি। তো পার্টিসিপেট করে আস্তে আস্তে খেলতে খেলতে, তো আমরা দুইজন ছিলাম, তো আমাদের গিল্ড থেকে বাকি দুইটা প্লেয়ার নিছি, নিয়ে আমরা খেলতে খেলতে ওইটাতে কোয়ালিফাই করতে করতে আমরা ফাইনাল পর্যন্ত চলে আসি। তখন ওরা সব গ্লোবাল সিরিজ, ওই যে আপনি আপনি যে বললেন যে বাংলা ইউনিটি একটা টুর্নামেন্ট খেলছিল রবি হুম, হুম, আজিয়াটা, হুম। তো ওই টুর্নামেন্টের পর এই কোরাসব গ্লোবাল সিরিজই ছিল বাংলাদেশে আসা সব থেকে বড় টুর্নামেন্ট। রবি আজিয়াটা গেম হিরোটা ছিল সব থেকে বড়। তো হুম, হুম। এই টুর্নামেন্ট খেলতে খেলতে আমরা আর কি মানে নিজের মনের অজান্তেই আর কি ফাইনালে চলে যাই, এরকম যে খেলতে খেলতে ভয় নিয়ে ফাইনালে চলে যাই, এবং কি ভয়ে খেলতে খেলতে চ্যাম্পিয়ন হয়ে যাই কোনো টিম ছাড়া। এই ভাঙতি প্লেয়ার, খুচরা প্লেয়ার যার কি বলে আর কি, সোলো প্লেয়ার নিয়ে খেলতে খেলতে চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপরে আর কি আসলে দেখতে পারি যে ওই সময় আর কি বাংলাদেশে যে যত কম্পিটিশন ছিল, এমনকি অনফায়ার সাইনাইট এবং বাংলা ইউনিটি, টিম রেজ, তারা মালয়েশিয়া যে টুর্নামেন্ট খেলে আসছে, তো তারাও সেই লবিতে ছিল। তো এরকম একটা লবিতে যখন যাই আমি, হয়তো বা প্রাইস পুলটা তখন ছোট ছিল কোডা সব গ্লোবাল সিরিজের, কিন্তু এত বড় টিমের সাথে যে যায় আমি এই ট্রফিটা আনতে পারছি, তো তখনই আমার আর কি মানে কম্পিটিটিভলি খেলার একটা নেশা আর কি বলতে পারেন, যেটা আমার মাথায় আইসা পড়ছে, যে আমাকে খেলতে হবে, জিততে হবে, যে আমি একবার জিততে শিখছি, আমি বারবার জিতবো। তখনই আর কি আমি ভাবলাম যে আমার একটা টিম তৈরি করা দরকার, প্রফেশনাল টিম তৈরি করা দরকার। বিভিন্ন যে রোল গুলো আছে, এই রোল অনুযায়ী আমাদের প্লেয়ার বানানো দরকার, খেলা দরকার। এবং আমরা ওই সময় থেকেই আমরা শুরু করছি। এবং কি আমরা আমি যখন টিমটা বানাই, তো আমার টিমটা বানাইতে বানাইতে এই কোডাসব গ্লোবাল সিরিজ সিজন 2 চলে আসে, ঠিক আছে? তো 2 চলে আসে। তো ওইটা কিন্তু আমি আমার নতুন টিম নিয়ে পার্টিসিপেট করছি, এবং কি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি। তখন আর কি আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক অনেক, যে আমরা কিছু একটা আসলে আমরা করবই। তো বলতে বলতে এফএফবিসি এসে পড়ছে। মানে আমাদের কি ছিল, 2021 সালটা আমাদের স্বর্ণযুগ ছিল, যে একটা টুর্নামেন্ট শেষ হইতে হইতেই আরেকটা আসতেছে, আরেকটা শেষ হইতে হইতেই আরেকটা আসতেছে। যার জন্য আমরাও রানিং ছিলাম, আমাদের আগ্রহটাও রানিং ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, একটু বাইরের ফ্যান ফলোয়ারের সাপোর্ট ছিল। সবকিছু মিলে আর কি ভালোই ছিল, মজাদারও ছিল এই স্পোর্টস জার্নিটা। তো তোমার যদি বলি, তোমার সবচেয়ে বড় মানে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা কে আসলে?
এখন আমার সব থেকে বড় ইন্সপিরেশন যদি বলি, আমি নাইম আলমের নাম বলবো। আসলে কিছু বলার নাই। ওনার ওনার আসলে উনি এখন হয়তোবা রিটায়ার্ড করছে। এখনকার বর্তমানের প্লেয়ার যারা আছে তারা অনেকেই হয়তোবা ঠাট্টা মজা করে তাকে নিয়ে। হ্যাঁ, যে র‍্যাঙ্ক গেম প্লেতে যখন কোন সোলো ভার্সেস স্কোয়াড কেউ খেলতে আসে, বলে ওই যে একটা নাইম আলম নামছে, আয় মাইরা আসি। কিন্তু ভাই, আমি যখন খেলা শিখছি বা আমাদের সময় যারা খেলা শিখছে, তারা অধিকাংশই আমি বলবো যে নাইম আলমের গেম প্লে দেখেই খেলা শিখছে। তো নো ডাউট। হ্যাঁ, একদম। লিজেন্ড ছিল বাংলাদেশ, একমাত্র যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো একমাত্র ছিল নাইম আলম। তো এন্ড আমি এন্ড তার সবসময় জন্য স্টার্টিং আমরা অনেকগুলো স্লটও পাইতাম ইন্ডিয়া থেকে, হ্যাঁ, যখন ইন্ডিয়াতে স্লট দিত না। আর অনেক টুর্নামেন্টের স্লট পাইতাম শুধু একমাত্র তার জন্য। দেন সে হচ্ছে গিয়ে ওই যে একচেটিয়া যায় স্টার্টিং পার্টে মোটামুটি ভালোই স্লট পাই, একটাই স্লট পাইতো WTF, এন্ড সে যায় মাইরে আসতো ওই যে লালিতের স্ট্রিমে, যেখানে হচ্ছে গিয়ে ওই যে হ্যাঁ, নেপাল আর ইন্ডিয়াদের ডাকা হইতো। বাংলাদেশের হ্যাঁ, একটা স্কোয়াড যাইতো, সেটা ছিল WTF। ওই যে ডাব্লিউটি। নাইম আলম, যখন নাইম আলমের স্কোয়াড মেইনলি আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু মানে তুমি যে টিমের প্লেয়ার, যে টিমের হয়ে চ্যাম্পিয়ন হইছো, যে টিমের কথা তুমি বলতেছিলা যে এফএফপিসি আসলো। সো মানে তুমি অ্যাকচুয়ালি মানে এজেন্টে যোগ কেমনে দিলা? আর মানে তোমার মানে এজেন্টে যোগ দেওয়ার সাথে গল্পটা বা টিম যে ফর্ম করলা তোমরা চারজন মিলে, তুমি সাব্বির, অর্ণব অ্যান্ড জামিল, এই টিমটা কিভাবে বানানো হলো আসলে? এই টিমটা সাব্বির মূলত এজেন্ট এক্সপি লিডার। তো এজেন্ট এক্সপি টিমটা ভাঙা অবস্থায় ছিল, যে ৪ টা প্লেয়ার নাই। কিন্তু টিমটা একটু নামি দামি টিম ছিল, যে একটা বড় টিম সবসময় মানে ভালো লবিতে পার্টিসিপেট করতেছে, সব টুর্নামেন্ট খেলতেছে, রেগুলার স্পোর্টস টিম। তো সাব্বির ছিল লিডার। তো ওদের গিল্ডেরই জামিল হইতেছে ওদের গিল্ডের, অর্ণব ওদের গিল্ডের। তো আস্তে আস্তে ওরা ৩ জন একত্রে হয়, কিন্তু আমি ছিলাম আবার অন্য গিল্ডের। এখন আমি আবার একটু স্নাইপার চালাইতে পারতাম। তো আমি প্লেয়ার, কিন্তু আগে ভাই এরকম কোনো রোল ছিল না যে ও স্নাইপার প্লেয়ার, ও নেডার, ও হ্যাঁ, রাশার। হ্যাঁ। কোনো রোল ছিল না। আরকি সবার সোলো পারফরম্যান্স এর উপরেই স্কোয়াডে আরকি ডাকাডাকি চলতো। যে স্কোয়াডে আসো কিছু একটা করি। তো আমি আবার আমি শর্ট রেঞ্জে যেরকম ভালো খেলতাম, স্নাইপারও আমি একটু টুকটাক আরকি চালাইতে পারতাম। ও তো আহামরি না, টুকটাক। তো এই জামিলের আবার আমার এই স্নাইপিং স্কিলটা খুবই পছন্দ ছিল। জামিল আমাকে আবার পার্সোনালি চিনতো। তো জামিলের খুবই পছন্দ ছিল। তো জামিল ওরা ৩ জন আছে টিমে। তো ওদের আরেকটা প্লেয়ার দরকার। তো ওরা বলতেছে, কেননা আমরা একটা জিনিস ট্রাই করি, যে আমরা টিমে একটা স্নাইপার প্লেয়ার নিই। যে স্নাইপার প্লেয়ারটা যে শর্টেও স্নাইপার দিয়ে খেলবে, লং এও স্নাইপার দিয়ে খেলবে। মানে যা হয় হোক, এক্সপেরিমেন্ট। তো ওই হিসাবে ওরা আমাকে ডাকতো এবং আমি যোগ দিলাম এবং খেলতেছি, খেলতে ওরকম কনফিডেন্স আসলে আমি পাইতেছিলাম না। কারণ তখন আমাদের আরকি যত বড়, বড় টিম বাংলাদেশের ছিল, তো আমরা তো তাদেরকে ফলো কইরাই আরকি আগাইতেছিলাম যে কিভাবে সামনে যাওয়া যায়। তো ওনাদের টিমে আমরা এরকম মানে ডেডিকেট স্নাইপার প্লেয়ার দেখি নাই। তো যার কারণে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে মানে খুবই ভয় পাইতেছিলাম। যে একটা প্লেয়ার যদি স্নাইপার নেয়, তো তখন তো মানুষ আরকি স্নাইপারটারে এরকম মনে করতো যে স্নাইপার নিছে, তার মানে ওরে মাইরা দিয়ে আসি, ও কিছুই করতে হুম, পারবো না। হুম, হুম। তো তখন আরকি আমরা সাহসও ওরকম পাইতেছিলাম না যে এরকম টুর্নামেন্টে। আর সবথেকে বড় কথা, আমাদের কিন্তু ১ম টুর্নামেন্ট খেলা লাগতো ৳১০০, ৳১৫০, ৳২০০ এন্ট্রি ফি আমরা দিয়া আমরা নিজেদের পকেট থেকে এন্ট্রি ফি দিতাম। তখন কিন্তু হুম, কোনো ছিল না। না। আরকি নিজের টিম চালাইতে পারলে চালাইতে পারবা, নইলে চালাইতে পারবা না। তো আমরা যেহেতু আমাদের নতুন টিম, আর্নিং ও নাই। আমরা নিজের পকেট থেকে আরকি এন্ট্রি ফি দিয়া রেজিস্ট্রেশন করতেছি। তো আমরা এক্সপেরিমেন্টটা যে করব, এক্সপেরিমেন্টটা করতেই মানে আমরা অনেক ভয়ে আছিলাম যে কি হয়? যে আসলে কাজে নেয় নাকি না নেয়? তো এইভাবে আস্তে আস্তে অ্যা একটা চালাইতাম স্নাইপার, ১ম এ একটা চালাইতাম। তো জামিল অর্ণবের ইচ্ছা ছিল যে ২ টা স্নাইপার চালাইতে। যে ২ টা স্নাইপার চালাবা, তুমি শুধু স্নাইপারই চালাবা, আর কিছুই চালাবা না। তো সাব্বির আবার এই জিনিসটাতে রাজি ছিল না। সাব্বির বলত যে শর্ট রেঞ্জে তাহলে ফাইটটা দুর্বল হয়ে যাবো। তো শর্ট রেঞ্জের আমরা ফাইটটা নিতে পারব না। তখন আরকি এভাবেই আরকি চলতেছে অনেকদিন। প্রায় ২ সপ্তাহ এরকম চইলা গেছে। যে কনফিউশন এ আছি আসলে কি করব? তারপর ওরা বলল, এই জামিল আর অর্ণব বলল যে, "টাকা পয়সা যা লাগে ১ মাস মাইর খাইলে
সব টাকা পয়সা আমি দিমু, তুমি স্নাইপার চালাও। তারপরে স্নাইপারটা নিলাম। নেওয়ার পর আস্তে, আস্তে তখন তো তেমন এত মানে আহামরি না, মানে চলে টুকটাক। তারপর যখন চালাইতে, চালাইতে অভ্যস্ত হয়ে গেলাম, কনফিডেন্স আইসা পড়ল। তখন আসলে আমরা দেখলাম কি আমাদের এই স্নাইপারটাই আমাদের মেইন অস্ত্র। আমরা এইটার উপর মানে বেস কইরাই আমরা পুরা টিম স্ট্রাকচারটা সাজাইলাম। যে স্নাইপারের উপরই পুরা টিমটা পারফর্ম করবে। যে স্নাইপারটারে সবচেয়ে বড় রোল বানাই দিলাম। তো ওইখান থেকে আমাদের এটা একদম সাকসেস ছিল। তো তার সাথে, সাথে এফএফবিসি আসলো। তো এফএফবিসি তে মানে এফএফবিসি যে টুর্নামেন্টে আমি স্নাইপারটা আরকি এক্সপেরিমেন্ট হিসাবে চালাইছি। তো ওই টুর্নামেন্টটা বিশাল বড় ছিল। এক্সপেরিমেন্টের একটা সুন্দর একটা জায়গা ছিল। তো ওইখানে দেখলাম আমরা সাকসেস। তো ওখান থেকে আর স্নাইপারটা আমরা সরাই নাই। যে তখন থেকে রুল হয়ে গেল যে স্কোয়াডে একটা রোল, এটা হইতাছে স্নাইপার রোল। ওইটা তখন থেকে এফএফবিসির পর থেকে শুরু হয়েছে। তো তার আগে কিন্তু ওরকম ভাবে আমাদের টিমেও ছিল না, কোনো টিমেও আমি দেখি নাই। ওখান থেকে আসলে শুরু। ওখান থেকে আস্তে আস্তে আর কি আমি আমার বিশেষ করে আমি আমার স্নাইপিং স্কিলটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করতে করতে মানে সুন্দর করে ফেললাম। আচ্ছা, মানে যেহেতু তোমরা এক্সপেরিমেন্টটা করা শুরু করলা, তো এইবার আসি সেই ট্রিকের ওই পার্টটাতে, যে তুমিই বাংলাদেশের ফার্স্ট যে আসলে ওই ট্রিকটা ধরছিলা যে ২টা M8 একসাথে কিভাবে উইদাউট রিলোড চালানো যায়। এখন যারা নতুনরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, যখন স্নাইপার নতুন আসছিল তখন মানে একটা শট দেওয়ার পরে রিলোড আসতো, দেন আরেকটা শট মারা যেত। এটা হ্যাঁ, অনেক পরে এই ট্রিক বের হয়েছিল যে ২টা মানে স্নাইপার উইদাউট এনি রিলোড একসাথে চালানো যায়। ওটা তুমি ফার্স্ট ছিলা যে এই ট্রিকটা বের করো, তো তুমি এটা আসলে বের কেমনে করলা, মানে মাথায় কি আসলো? আসলে ভাই আমরা তো গেমার, স্পোর্টস প্লেয়ার। আমাদের তো আম আমরা তো আর এইভাবে না যে আমরা স্পোর্টস খেলা শুরু করছি, স্পোর্টস প্লেয়ার হয়ে গেছি। আমরা বলতে গেলে একটা স্পোর্টস প্লেয়ারের কথা যদি আপনি বলেন, ও একদম অলরাউন্ডার। ও হইতাছে সবকিছু পার কইরা স্পোর্টস খেলতে আসছে। ওর কাছে সব ধরনের নলেজ আছে। তো ও স্পোর্টস এ জয়েন করার আগে একটা ভালো সিএস প্লেয়ার ছিল, ভালো একটা মানে র‍্যাংক পুশার ছিল। আপনি যাই বলেন একটা স্পোর্টস প্লেয়ার দিয়ে আপনি সব পাবেন। সব ধরনের কোয়ালিটিস আছে। তো আমরা গেম নিয়েই পইড়া থাকতাম। আমরা সারাদিন গেম নিয়ে পইড়া থাকতাম। তো ওইটাই আরকি, ওই যে বেশি সময় দিতাম। বেশি সময় দেওয়ার কারণে আরকি গেমের যে একটা মানে গেমের স্ট্রাকচারটাই আমরা ধইরা ফেলছি যে আসলে কিভাবে কি চলতেছে? কিভাবে কি চলতেছে? স্নাইপারটা কিভাবে চলতেছে? এমপি40 টা কিভাবে চলতেছে? তো এইভাবে আরকি ধইরা ফেলছি। মানে ঐরকম কিছু না যে অ্যা না, মানে এরা প্রচুর তোমার কাছে, এটা এটা তোমার কাছে মনে হচ্ছে না যে ওরকম কোনো কিছু, বাট এটা অ্যাকচুয়ালি মানে অনেক বড় কিছু। কারণ আচ্ছা, তুমি কি মানে অন্যদের যখন তুমি এই জিনিসটা শিখাও বা তুমি যখন এই ট্রিকটা অন্যদের সাথে শেয়ার করো, এটা কি এফএফবিসি তে তো তুমি এই ট্রিক ইউজ করে স্নাইপার চালাচ্ছো, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আর তো এফএফবিসির মানে তুমি এটা তো শিখছো এফএফবিসির আগে, তো তুমি অ্যাকচুয়ালি বাকিদের সাথে এই ট্রিকটা কখন শেয়ার করছো? এফএফবিসির পরে না এফএফবিসির আগেও একজন দুইজনকে জানাইছো জিনিসটা? এফএফবিসির আগেও আমি এটা শেয়ার করছি। অনেক এমনকি যদি নাম বলি তাহলে এইচপি না, গডলাইক। প্লিজ নাম বলো। হ্যাঁ, এইচপি গডলাইক উনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আসলে উনি কিন্তু উনিও কিন্তু আমার মতন স্নাইপার প্লেয়ার ছিল না। তো আমরা যেহেতু এক গিল্ড থেকে বড় হইছি, এক গিল্ডে আমরা খেলা বড় হইছি। হ্যাঁ, তো আমাদের সাথে সম্পর্কটা ছিল ঐরকম ভালো। তো উনি কিন্তু উনি যখন WTF লিভ করছে, আমিও WTF লিভ করছি। তো উনি উনার মতন স্পোর্টস ক্যারিয়ার গুছাইতেছে, আমি আমার মতন স্পোর্টস ক্যারিয়ার গুছাইতেছি। তো উনি ছিল সেক্টর স্কোয়াডে। তো সেক্টরও কিন্তু ভালো, ভালো টিম ছিল। হ্যাঁ। তো হ্যাঁ, তো উনি আমাকে এরকম বলছিল যে টুর্নামেন্টে স্নাইপার আসলে ওরকম কাজের না। তো তুমি ওরকম স্নাইপারটা টুর্নামেন্টে ইউজ করো না। ক্ল্যাশ স্কোয়াডে হয়তোবা ইউজ কইরা বেনিফিট পাওয়া যায়। কিন্তু টুর্নামেন্টে যায়া লস হয়ে যাবে। তো একটা টুর্নামেন্টে যেটা এফএফবিসির ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? এফএফবিসির ফার্স্ট রাউন্ড। তো ওদেরও সেম ল্যান্ডিং পজিশন অবজারভেটরিতে, আমাদেরও সেম অবজারভেটরিতে। তো আমরা বলতেছিলাম যে আসলে তুমি যদি ছাইড়া দাও জায়গাটা তাহলে ২ জনই আমরা কোয়ালিফাই করি। তো ওরা বলতেছে তুমি যদি ছাইড়া দাও জায়গাটা তাইলে আমরা ২ জনই কোয়ালিফাই করি। মানে ওরা আমাদের সাথে ক্ল্যাশ করবে। তো আমরা বলতেছি যে তাইলে চলো দেখা যাক যেকোনো একটা টিম বের হইবে এই জায়গা থেকে। যেকোনো একটা টিম কোয়ালিফাই করে বের হবে। তো আমরা বলতেছি চলো তাইলে দেখা যাক। ফাইট তো আজকে না হোক কালকে হোক, ফাইনালে তো হইতেই হবে। তো এটা ফার্স্ট রাউন্ডেই হোক। তো ফার্স্ট রাউন্ডেই আমরা ক্ল্যাশ করি।
ক্ল্যাশ করে এবং ওদের ওয়াইপ করে দিই। একদম ফার্স্ট ল্যান্ডিং এ ওয়াইপ করে দেই এবং কি ও পুরা ম্যাচটা আমার ক্যামেরায় ছিল। তো ক্যামেরায় থাইকা আমি যে স্নাইপারটারে কিভাবে টুর্নামেন্টে ইউজ করছি এটা দেইখা ও আইসা বলতেছে যে আজকে থেকে তুমি আমার ওস্তাদ স্নাইপারের। তারপর থেকে কিন্তু ওর সাথে আমি ইচ এন্ড এভরি ট্রিক শেয়ার করছি যে কিভাবে এটা স্মুথ ভাবে চালানো যায়। মানে প্রত্যেকটা আপডেটের পর যে কিভাবে কতটুক মানে চেঞ্জ হইছে, কিভাবে এখন সুন্দর চালানো যায়, আগে কি করা যাইতো না এখন কি করা যায়, এগুলো আমরা প্রচুর ডিসকাশন করছি। এবং কি আমাদের আর কি মূলত ওইরকম কোনো ছিল না যে আমরা যদি ট্রিক্সটা অন্য কেউকে শিখাই তাহলে মানে আমাদের প্লেসটা নিয়ে নিবে। তুমি আমি ট্রিক্সটা তোমাকে শিখাইতেছি, তোমার যদি অ্যাবিলিটি থাকে তুমি প্র্যাকটিস করো, তুমি যদি অতটুক যোগ্য হও তুমি অবশ্যই যোগ্য জায়গায় পৌঁছাবা। আচ্ছা। তো মানে এই যখন স্নাইপারের ট্রিকের ব্যাপার আসলো, আমার তোমার এইচইডি নিয়েও একটা কোশ্চেন করার আছে। কারণ তখন স্নাইপারের এইচইডি কিন্তু বা একজন আরেকজনের এইচইডি কিন্তু কপি করার একটা কপি মানে কি যে ভালো খেলতো মানুষ তার এইচইডি চাইতো। তো তুমি নিজের এই এইচইডি কতজনের সাথে শেয়ার করছো? হ্যাঁ ভাই, অভাব নাই আমার এইচডি, আমার অভাব নাই, আমি অগন্তি মানুষের সাথে শেয়ার করছি, এমনকি MP40 প্লেয়ার, শর্ট গান প্লেয়ার সবার সাথে, মানে স্নাইপার প্লেয়ার না শুধু, মানে সবার সাথে। আর আমার আমার কাস্টম এইচডিটা ছিল কি একটু মানে স্নাইপারের উপর বেস কইরা বানানো, যার কারণে এটা একটু কমপ্লিকেটেড ছিল, যে মানুষ আর কি দেখা একটু বলতো এটা কি, এটা এটাতে কিভাবে খেলো, এরকম আর কি। তো আমারও ভালো লাগতো সবাইকে আমার কাস্টম এইচডি দিতাম, সবাই বলতো আরে এ তো পুরা মানে উল্টা পাল্টা। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট ফেজে যাই। এক সেকেন্ড। তো ধরো মানে এফএফডব্লিউএস এর জন্য তোমরা কোয়ালিফাই করছিলে, এফএফডব্লিউএস এ যাওয়ার কথা, এফএবিসি চ্যাম্পিয়ন তোমরা, বুয়া ওপেনের চ্যাম্পিয়ন। এখন তোমাকে আমি যদি বলি যে তোমার কাছে তোমার সবচেয়ে বড় অর্জন কোনটা বলে তোমার কাছে মনে হয়? আমার কাছে তো সব সময় সব থেকে বড় অর্জন ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, নো এফএফবিসি ডাউট। জেতা। হ্যাঁ, FABC 2021। কারণ এর মতন টুর্নামেন্ট বাংলাদেশে আর কখনো আসেও নাই। আর আসলেও এটা অনেক দেরির ব্যাপার, মানে অনেক সময়ের ব্যাপার। গেম আনবেন হবে, অনেক কিছু। FFWS আসলে এটা যে গেমটা আনবেন হবে একটা টুর্নামেন্ট যে বাংলাদেশে দিয়ে দিবে বিষয়টা ওরকমও না। এটা আর কি একটা কোয়ালিফায়ার রাউন্ড, যে তুমি ওয়ার্ল্ড সিরিজ খেলতে যাবা বা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবা, ওইটার কোয়ালিফায়ার রাউন্ডটা হইতেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। তো এটা কিন্তু মেইনলি ওয়ার্ল্ড কাপের জন্য, যেটা ওয়ার্ল্ড কাপের একটা কোয়ালিফাই রাউন্ড, যে দেশ থেকে একটা টিম বের হবে, এই একটা টিম দেশের পতাকা নিয়ে ওয়ার্ল্ড সিরিজ খেলতে যাবে। তো আসলে দেশের সেরা টিম। হ্যাঁ, হ্যাঁ, দেশের সেরা টিমটা আরকি ওয়ার্ল্ড সিরিজ খেলতে যাবে দেশের পতাকা নিয়ে। তো এটা আসলে ওয়ার্ল্ড সিরিজেও বাংলাদেশের নামে একটা মানে স্লট থাকা লাগবে। তো ওই স্লটটা যখন আরকি পাবে, তখনই এরকম আরেকটা FFBC সিজন 2 অথবা যাই বলেন 2025 অথবা 2026 আসবে। তো এটা বর্তমানে কোনো পরিস্থিতি দেখতেছি না যে এরকম টুর্নামেন্ট আসার বা আসবে। আচ্ছা, তোমার যদি বলি যে তোমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। স্মরণীয় মুহূর্ত ওইটাই, FFBC 2021 এর ফাইনাল ম্যাচ। মানে আমরা পুরা পাগল হয়ে গেছিলাম ভাই, পুরা পাগল। মানে আমাদের হয় জিততে হবে, নয় আমরা মানে একদম শেষ। তো যে আমরা কি করলাম? আমরা রিস্ক নিলাম যে আমরা অ্যা ৫ টা ম্যাচ শেষ, ৬ নাম্বার ম্যাচ বাকি। আমাদের থেকে জেবির পয়েন্ট ডিসট্যান্স হইতাছে ১০। তো ১০ পয়েন্ট কিন্তু অনেক। ১০ পয়েন্ট কিন্তু অনেক। এত বড় প্ল্যাটফর্মে ১০ পয়েন্ট অনেক। যেটা হইতাছে বুইয়াতে আপনি যদি বুইয়া পান তাহলে ১২ টা পয়েন্ট। এই জায়গায় ওদের সাথে আমাদের ১০ পয়েন্ট লিড। আর ওদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। তো আমরা কি করলাম? আমরা চিন্তা করলাম যে আমাদের যদি আ চ্যাম্পিয়ন হইতে হয়, তাইলে আমাদের খেলতে হবে পাগলের মতন। তো আমরা কি করলাম? আমরা আমাদের যে সাধারণ রোটেশন আছে, এই রোটেশনটা আমরা উল্টা ঘুরাই দিলাম। যে আমরা যেদিক দিয়ে কখনো যাই নাই, আমরা ওই দিক দিয়ে যাবো। তো এটা আমাদের ১০০% কাজ করছে। আমরা যেদিক দিয়ে আমরা আগাইছি আর প্লেয়ার পাইছি, আগাইছি আর প্লেয়ার পাইছি এবং মারছি। আর মানে কি বলবো? আমার টিমমেট গুলারও এত কনফিডেন্স, মানে এই এই কনফিডেন্সটা আমি কখনোই ভুলব না। এই কনফিডেন্সে ভোলার মতোই না। এন্ড মানে তোমরা যেটা করছো এইটাও মানুষ এখন পর্যন্ত ভুলতে পারেনি। 2021 থেকে এখন 2025 4টা বছর হয়ে গেছে, বাট
ওই হুম। ওই ওইটা ওইটা ওইটার জায়গায় রয়ে গেছে। তো তোমার আমি যদি বলি যে এরকম বড় টুর্নামেন্টের জন্য মানে তোমার মানে তুমি যদি ট্রেন করতে হয় মানে তুমি কত ঘন্টা আসলে মানে ট্রেনিং করতা ওই টাইমে? সারাদিন খেলতা গেম? হ্যাঁ, সারাদিন গেম খেলতাম ভাই। আমাদের তো কোনো রুটিন ছিল না। আমরা সকালে গিয়ে ঘুম থেকে উইঠা সকাল তো আর হইতো না। ওই ধরেন বিকাল ৪টা-৫টা ওইটাই সকাল। হ্যাঁ? ঘুম থেকে উইঠাই যে গেমে ঢুকতাম। আবার ভোর ৬টা-৭টা বাইজা যাইতো আরকি ঘুমাইতে। আমার আবার আছিল কি, আমার টিমমেট হইতাছে সব আমরা ১টা বাজে সব টুর্নামেন্ট ক্লোজ। টুর্নামেন্টের চ্যাপ্টার ক্লোজ ১টা বাজে। আমরা সন্ধ্যা ৬টা বা ৭টা থেকে টুর্নামেন্ট খেলা শুরু করতাম। রাত ১টা বাজে ক্লোজ। তো ১টা থেকে রাত ৩টা পর্যন্ত আমরা স্কোয়াড ৪ জন একসাথে প্র্যাকটিস করতাম। স্কোয়াড কম্বিনেশনের জন্য যেটা। তো ওই প্র্যাকটিস করার পর আমার টিমমেটসরা সব ঘুমায়ে যাইত। ৩টা, ৩টা ৩:৩০ ৪টার ভিতর সব ঘুমায়ে যাইত। তো এই ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত আমি মনে করেন প্রতিদিন মানে স্নাইপারের যে অ্যাকুরেসিটা ইমপ্রুভ করার জন্য আমি পার্সোনালি প্র্যাকটিস করতাম। যে আমার অ্যাকুরেসিটা কিভাবে বিল্ড আপ করা যায়, আরো বিল্ড আপ করা যায়। এর জন্য মনে করেন আমি বলতে গেলে আমার টিমে সবথেকে বেশি সময় দিছি আরকি গেমে। যে কিভাবে নিজের পারফরম্যান্স মানে কিভাবে নিজের পারফরম্যান্স আ আপডেট করা যায়। মানে তোমার কাছে কি মনে হয় কখনো যে বাংলাদেশ হচ্ছে গিয়ে এফএফডব্লিউএস অথবা গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ওরকম কোনো স্টেজে গিয়ে আহ, মানে পারফর্ম করবে? হ্যাঁ, যদি আমাদের গেমের যে রেস্ট্রিকশনটা আপাতত দেওয়া আছে এটা যদি উঠায় দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলাদেশে আসলে স্পোর্টস প্ল্যাটফর্মে শুধু ফ্রি ফায়ার না যদি বলি স্পোর্টস পুরা একটা স্পোর্টস প্ল্যাটফর্মে বাংলাদেশ অনেক কিছু করবে। কারণ বাংলাদেশী ছেলেপেলে অনেক মেধাবী এবং কি ওদের পারফরম্যান্সও দুর্দান্ত। যে বাংলাদেশের যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশনটা যে পার কইরা ওয়ার্ল্ড স্টেজে যাবে, সে আসলে অনেক কিছু পার কইরা তারপরে ওয়ার্ল্ড স্টেজে যাচ্ছে। সে ওখানে যাইয়া অবশ্যই ভালো কিছু না কিছু করবে। এটুকু আমার বিশ্বাস আছে আরকি। যদি বলি তোমার তোমার ই স্পোর্টস ক্যারিয়ারের সবচেয়ে বড় স্ট্রাগলটা কি আসলে? স্পোর্টস ক্যারিয়ারে সবথেকে বড় স্ট্রাগেলটা যদি বলি, তাহলে আমাদের আরকি স্ট্রাগেলটা মেইনলি করতে হইছে ডিভাইস নিয়া। ডিভাইসের উপর আমাদের আর কোন স্ট্রাগল ছিল না। তো এখন সবার কাছে ডিভাইস আছে, ভালো নেটওয়ার্ক আছে। তো আমাদের কাছে ভালো নেটওয়ার্ক ছিল, কিন্তু ডিভাইস ছিল না। আর তখন যে আরকি বাসায় আমরা যে বলবো যে আমি স্পোর্টস খেলবো আমাকে একটা ভালো ডিভাইস নিয়ে দাও, তখন কিন্তু স্পোর্টস নিয়ে যে আমরা একটা বাসায় যে একটা পরিচয় দিব যে এটা স্পোর্টস এইরকম টিম খেলছে বাংলাদেশ থেকে, এরকম কিন্তু কোনো টিম ছিল না। না। হ্যাঁ, তো আমাদের কিন্তু ব্যাপারটা অনেক মানে ফ্যামিলিতে কনভিন্স করতে অনেক কষ্ট হইছে যে একদম প্রমাণ কইরা নিজে একদম প্রমাণ কইরা তারপর বাসায় উপস্থাপন করতে হইছে যে এই যে আমি এরকম একটা কিছু একটা করছি। তো এর আগ পর্যন্ত কিন্তু স্পোর্টস কি এটা বাসায়ও বুঝে না, কেউই বুঝে না। তো ডিভাইস কিন্তু ছিল, ভালো ডিভাইস ছিল। কিন্তু টুর্নামেন্ট খেলার মতন যথেষ্ট ভালো ডিভাইস ছিল না। তো আমাদের ডিভাইস নিয়েই আরকি আমাদের ৪ টা প্লেয়ারের কথা বাদ দিয়া যদি বলি দেশের ওই সময়কার যত টিম আছে সবাই ডিভাইস নিয়ে কম বেশি স্ট্রাগল করছে। বাট তার ভিতরেও তোমরা কাজের কাজটা করে দিছো। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ইসে আসি যে তুমি যেহেতু বলতেছিলে যে একটা ই স্পোর্টস প্লেয়ার কিন্তু মিক্স অফ এভরিথিং যে সিএস হোক র্যাঙ্ক পুশ হোক, তো র্যাঙ্ক পুশে তুমি একবার গ্লোবাল টপ ওয়ান টাচ করছিলা? তখন তো মানে রিজিয়ন ছিল না, 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 তখন ডিরেক্ট না, না, গ্লোবাল ছিল। গ্লোবাল টপ 1 না, গ্লোবাল টপ ৫০। হ্যাঁ, তখন গ্লোবাল টপও না ওইটা রিজিওনাল ছিল। তো বাংলাদেশ, ইন্ডিয়া আর নেপাল এই ৩ টা দেশের থেইকা ৩০০ টা প্লেয়ার এখন তো সবাই গ্র্যান্ড মাস্টার টাচ করতে পারে। তখন ছিল স্কোর বোর্ডের টপ ৩০০ টা প্লেয়ারের কাছে গ্র্যান্ড মাস্টারের এই অ্যাভাটারটা ছিল। তো ৩০০ টা প্লেয়ার আরকি গ্র্যান্ড মাস্টার টাচ করতে পারত। ওইখানে আমি পুরা সিজন আরকি বলতে গেলে ৫০ এর ভিতর আরকি এত উপরেও যাইতে পারি নাই। আবার যে এই গ্লোবাল টপ আরকি লিডার বোর্ডের ১০০ র বাহিরে বের হয়ে যাবো, ঐরকমও না। ঠিক আছে? একটা ৫০ আরকি ধইরা রাখছিলাম। আসলে ওই সময় তো এটা ধরতে গেলে আমরা তখন ইন্ডিয়ান সার্ভারে নতুন আসছি। ২০২০ সালের ঘটনা। তো তখন আরকি কিন্তু এখন যেরকম এক অ্যাকাউন্ট ৩-৪ জন মিলা গেম খেলে, তো ওই বিষয়টা এখন আছে। তো তখন কিন্তু কেউ কারো সাথে অ্যাকাউন্ট শেয়ার করত না। যে যত বড় র‍্যাংক পুশই দেক,
কেউ কারোর সাথে অ্যাকাউন্ট শেয়ার করতো না। তো সবসময় আমার একারই খেলা লাগতো। তো ওই সময় আমার মনে হয় যে আমি স্পোর্টস এ যত সময় দিছি, আমি যখন গ্লোবাল টপ টাচ করছি, ওই সময় আমি আমার গেমে সর্বোচ্চ সময় দিছি। আমি সকাল 6টা বাজে ঘুমাইতাম, 10টা বাজে উঠতাম। 10টা থেকে আমি আবার পরের দিন সকাল পর্যন্ত গ্লোবাল পুশেই ট্রফি পুশ দিতাম। তো ওই সময়টা ছিল আমার মানে একবারে মানে সর্বোচ্চ সময় দিয়ে ফেলছি আমি গেমে। ওইখান থেকে আসলে বলতে গেলে অনেক কিছু অর্জন করছি, যে অনেক এক্সপিরিয়েন্স, অনেক স্ট্র্যাটেজি, কিভাবে আর কি সেফ খেলতে হয়, কিভাবে কাজে মানে প্রত্যেকটা ম্যাচ কাজে লাগাইতে হয়। একটা ম্যাচ যে বাজে গেলে যে পরিণতি কি হয়, ওইটা আমি টুর্নামেন্টে জয়েন করার আগে র্যাঙ্ক পুশ দিয়েই আমি ফিল করে আসছি, যে কিভাবে আর কি একটা ম্যাচ বাজে হইলেই যে কি পরিণতিটা কি হইতে পারে, যে কয়েক ঘন্টার ঘুম হারাম। ওইটা আমি আর কি ওখান থেকেই যে শিখে আসছি, যার জন্য আর কি আমাদের এই পারফরমেন্সটার দিক দিয়ে আমি বলবো যে আরো সুন্দর হয়েছে, যে আমরা ভুল আরো কম করছি। কারণ পরিণতি তুমি আগে থেকেই জানো। হ্যাঁ, আচ্ছা, এবার তোমার ইউটিউব জার্নি নিয়ে একটু কথা বলতে চাই। তুমি ইউটিউবার কি স্টার্ট কবে করছিলা? ইউটিউব আমি স্টার্ট করছি বলতে গেলে 2021 সালের আহ এপ্রিল মে 2021 সালের এপ্রিল মেতে স্টার্ট করছি। তো তো ধরো তোমার প্রথম যখন মানে প্রথম যে ভিডিওটা যখন হ্যাঁ, ভাইরাল গেল, তো তখন তোমার ফিলিংস কি ছিল আসলে? আসলে আমার প্রথম ভিডিওটাই ভাইরাল হয়েছে। আমি ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথেই আমার চ্যানেলে মনে করেন রাতারাতি 2-3 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো একটা স্পোর্টস প্লেয়ার হিসাবে এরকম একটা সাপোর্ট পাওয়া কিন্তু অনেক, মানে অনেক। এখন বলতে পারি না, কিন্তু ওই সময় কিন্তু অনেক ছিল ভাই। কারণ ওই সময় স্পোর্টস প্লেয়ারে কেউ মানে কোনো ভ্যালুই দিত না। যে আমি যদি আহ বলে কি যে নস হালকা অডিয়েন্সদের যে একটা কন্টেন্ট বলে, ওই কন্টেন্ট বানাইতে পারি, তাহলে মার্কেটে ভ্যালু আছে। স্পোর্টস এর কোনো ভ্যালু নাই। তো যখন আর কি আমরা এফএফবিসি 2021টা চ্যাম্পিয়ন হই, তখন দেখলাম কি আসলে আমার মানে মনের অজান্তেই আমার অনেক ওয়েল উইশার্স, যারা বলে আমার সাপোর্টার, ফলোয়ার, তো তারা আমার মানে মনের অজান্তেই কানেক্টেড হয়ে গেল। তো তারা আমাকে সবসময় কোথাও না কোথাও খুঁজতো, কোথাও না কোথাও খুঁজতো। তো যেখানেই পাইতো ওখানেই বলতো যে ভাই একটা চ্যানেল খুলেন, কিছু ভিডিও আপলোড দেন, কিছু টিপস এন্ড ট্রিক্স দেন, আপনার টুর্নামেন্ট হাইলাইট দেন, আমরা দেখি। তো আমার ওরকম আর কি ইউটিউবের প্রতি এত ইচ্ছাও ছিল না, আকর্ষণও ছিল না। আমার মেইন টার্গেট ছিল কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হইব, কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে খেলতে পারবো, কিভাবে ওয়ার্ল্ড সিরিজ খেলতে পারবো। তারপরে আহ অনেকেই বলতেছে যে তোমার ইউটিউব চ্যানেলটা খুলো। তো আর কি এটা একটা মানে দর্শকদের সান্ত্বনা দেওয়ার জন্যই আর কি ইউটিউব চ্যানেলটা খুলছি। যে হ্যাঁ, গেম তো খেলি। আর আমার তো ওরকম না যে আমার কন্টেন্ট যে প্রস্তুতি নিয়া প্রচুর একটা সাজানো গোছানো কন্টেন্ট। আমি গেম খেলতেছি, আমার ভালো হইলে ম্যাচটা ভালো হইলেই আমার কন্টেন্ট, খারাপ হইলে কন্টেন্ট নাই। তো আমার মানে খেলতাম, ক্লিপ আসতো, এটারে জাস্ট কাইটা একসাথে কইরা আপলোড দিয়ে দিতাম, মানে কিছুই না, জাস্ট আপলোড দিয়ে দিতাম। এটাই দর্শকরা দেখতো, এটাই ওদের ভালো লাগতো। তো এখান থেকেই আমি আর কি এরকম সাপোর্ট পেয়ে গেছি। কাশ সবার জন্য জিনিসপত্র এত ইজি হইতো এবং সবার জন্য আরে কিছুই না বলেই 2021-22-এর ওই টাইমে 30K প্লাস সাবস্ক্রাইবার চ্যানেলে রাখা, যে টাইমে হচ্ছে গিয়ে মানুষ টুর্নামেন্ট হাইলাইটস ছাড়তে ভয় পাইতো, মানে কারণ ভিউ আসতো না। এমন না যে হ্যাঁ, অনেকে ট্রাই করেনি, ট্রাই অনেকে করছে, বাট তুমিই একমাত্র যারে আমরা বলি যে তুমি অ্যাকচুয়ালি সাকসেসটা পাইছিলা। সো আহ, মানে যখন মানে তুমি একজন প্রো প্লেয়ার, তুমি একজন মানে প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়ার, এফএফবিসি শেষ। সো একজন প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়ারের জন্য মানে ইউটিউবে এরকম রেগুলার কন্টেন্ট বানানো, এটা কি অ্যাকচুয়ালি টাফ নাকি? মানে রেগুলার ইউটিউবেও রেগুলার থাকা, দেন পাশাপাশি টুর্নামেন্টেও মনোযোগী হওয়া, টুর্নামেন্টেও ভালো খেলা। না, এটা আসলে টাফ না। এটা আর কি একটা বলতে গেলে এটা একটা আরেকটার সাথে, যদি আমি যেভাবে কন্টেন্ট আপলোড করছি এইভাবে যদি কন্টেন্ট আপলোড করা হয়, তাহলে এটা ধরতে গেলে একটা আরেকটার সাথে কম্বাইন্ড। আমার স্পোর্টসটাই কিন্তু আমার কন্টেন্ট। তো আমার কাছে কিন্তু ওরকম না যে আমি স্পোর্টস এ পার্টিসিপেট করতেছি এবং ওখান থেকে সময় বের করে আলাদা কন্টেন্টের জন্য আমি সময় বের করতেছি, এরকম কিন্তু বিষয়টা ছিল না। স্পোর্টসটাই আমার কন্টেন্ট ছিল। তো আমার মেইন ফোকাসটাই কিন্তু ছিল স্পোর্টস।
আমি স্পোর্টস খেলতাম এবং পাশাপাশি আর কি ইউটিউবে একটা ভিডিও আপলোড করতাম, 2টা ভিডিও আপলোড করতাম। এরকম ভাবে চলতেছিল। ওকে। তো এবার হচ্ছে গিয়ে আমরা চলে যাব যে আ সুন্দর একটা র‍্যাপিড ফায়ার রাউন্ডে তোমার সাথে। যেটা হচ্ছে গিয়ে তুমি আ মানে তোমার ওই টাইমের অ্যান্সারও দিতে পারো, এই টাইমের অ্যান্সারও দিতে পারো। তোমার ইচ্ছা, ঠিক আছে? আর ধরো কোনো মানে কি বলে যে ২ টাই অথবা ওই যে বলে না যে একটু নিউট্রাল অ্যান্সার, কোনো নিউট্রাল অ্যান্সার না। তোমার অনেস্ট ফিলিং বা তোমার যেটা মনে হয় সেটা তুমি দিবা। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সেরা ফ্রি ফায়ার প্লেয়ার কে তোমার মতে? হুম, খুবই কমপ্লিট তা কমপ্লিকেটেড কারণ অ্যান্সার দেয়া যাবে না। কোয়েশ্চেন কমপ্লিকেটেড হইতে পারে। বাট অ্যান্সার মানে একদম নরমাল থাকতে হবে। যে তোমার কাছে যেটা মনে হয় ওইটা। না এখন আমি এখানে তো একটা প্লেয়ারের নাম নিলে আর কি এটা একটা অন্যায় হয়ে যাবে। কারণ কি ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি অসংখ্য প্লেয়ার দেখছি যারা একদম ছোটবেলা থেকে ডমিনেটিং করে আসতেছে। হ্যাঁ? আচ্ছা ঠিক তো আছে, তাহলে তুমি এক এক তাহলে 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 তুমি একজনের নাম না নাও। একের অধিক। আচ্ছা ঠিক আছে। আ মানে একজন প্লেয়ার মানে পুরা কমিউনিটিতে বাংলাদেশের যে একজন প্লেয়ার যারে তুমি অনেক বেশি মানে রেসপেক্ট করো। আ এটা কি গেম প্লের দিক থেকে নাকি পার্সোনাল কোন দিক সম্পর্ক? হইতে পারে। যেকোনো দিক হইতে পারে। আসলে ভাই আমার তো সব সব আমি তো সবাইকে রেসপেক্ট করি। যেহেতু আমি সবার থেকে ছোট বয়সে। আর গেমটা কিন্তু আমি যখন খেলি বা আমাকে যখন সবাই চিনে, এটা কিন্তু আরো ৪ বছর আগের ঘটনা। যে গেমটা খেলতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ১৬ বছর বয়স ছিল রিকোয়ারমেন্ট। ১৬ বছর প্লাস যারা তারা এই গেমটাতে পার্টিসিপেট করতে পারবে। কারণ আমি কিন্তু কোনরকম ছুঁই ১৬ প্লাস করছি। মানে ছুঁই ভাবে ১৬ বছর আরকি আমার রিকোয়ারমেন্টটা ফিল আপ হইছে। তো ১৬ বছর বয়সে আমি টুর্নামেন্টটা খেলছি। তো ওই সময় আমার সাথে যাদের সম্পর্ক হইছে সবার সাথেই কিন্তু আমার সম্পর্ক ভালো ছিল। যে আমি একটা মানে সবার ছোট ভাই আরকি। আচ্ছা, আ যদি ফ্রি ফায়ার না থাকতো তাহলে কোন গেমে তুমি প্রো হইতে চাইতা? অথবা কোন গেমে প্রো ছিলা আসলে? যদি ফ্রি ফায়ার না থাকতো? ভাই কাইটা গেছে? কথাটা কাইটা আসছে? বললাম যদি ফ্রি ফায়ার না থাকতো তাহলে কোন গেমে তুমি প্রো হইতে চাইতা? আমি ফ্রি ফায়ার যদি না থাকতো তাহলে সিওসি আমি আগে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতাম। সারাদিন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতাম। এবং কি আমি লিজেন্ড পুশও দিতাম। যে ফ্রি ফায়ারে যেরকম সময় আমি ব্যয় করছি, আমি ক্ল্যাশ অফ ক্ল্যানেও এর থেকে বেশি সময় ব্যয় কইরা আসছি। এবং কি এটা আমি একদম ক্লাস 6-7 থেকে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা শুরু করছি। এবং প্রত্যেক সিজন আমি লেজেন্ড পুশ করতাম। হুম। আচ্ছা, তোমাকে যদি বলি যে মানে যেহেতু এই টাইমের প্লেয়ার তুমি খুব কমই চিনবা, তুমি তোমার টাইমের আ একটা টিম নিয়ে আ এ মানে ওয়ার্ল্ড সিরিজে যাবা বা তোমার কাছে মানে ওই টাইমে বেস্ট বানানো টিম তুমি সহ আরো ৪ জন প্লেয়ার নিতে হবে। মানে টোটাল ৫ জন, ১ জন তুমি আছো। সো তোমার আর ৪ জন প্লেয়ার নিতে হবে। এখন আমি যদি ওই টাইমের কথা বলি তাহলে অবশ্যই আমি আমার টিমমেট গুলাকেই নিবো। কারণ আমরা একটু স্যাড পার্ট এ যাই। স্যাড পার্ট বা আফসোস বলতে পারো যে তোমরা তো এফএফডব্লিউএস খেলার জন্য তুমি আর জামিল, কারণ বাকিদের পাসপোর্ট ইস্যু ছিল। সো উই থ্রি ওর তোমরা হোটেলেও গেলা, ঢাকায় ছিলা, এফএফডব্লিউএস এর জন্য যাবা। এরপরে না যেতে পারাটা, দেন ওইখান থেকে ধরো আবার কামব্যাক করা বা নিজেরে আবার মানানো, মোটিভেট করা নিজেরে, এই জিনিসটা কতটা টাফ ছিল? আসলে ওয়ার্ল্ড সিরিজটা কিন্তু বাংলাদেশী প্রত্যেকটা শুধু বাংলাদেশী না স্পোর্টস এ আরকি ফ্রি ফায়ার স্পোর্টস এ যারা আরকি যুক্ত আছে তাদের সবারই কিন্তু ড্রিম টুর্নামেন্ট হচ্ছে ওয়ার্ল্ড সিরিজ। যে ওই LAN এর সেটে যাইয়া বসবে, ওখানে যাইয়া গেমটা খেলবে। ওটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। তো ওইটা কিন্তু এজ এ বাংলাদেশী হিসেবে বাংলাদেশীদের জন্য ১ম বার এই সুযোগটা আসছে এবং ১ম বার এই সুযোগটা আমি পাইছি। তো ওই হিসেবে কিন্তু এক্সাইটেড ছিলাম প্রচুর। যে ওখানে যেয়ে কিছু না কিছু একটা করব। তো আমরা কিন্তু যেদিন আমাদের ফ্লাইট মার্চের ৪ তারিখে আমরা মার্চের ৩ তারিখ পর্যন্তও কিন্তু জানি যে আমরা কালকে যাচ্ছি।
তারপর হুট কইরা সিঙ্গাপুর থেকে বলল যে সাউথ এশিয়ার আর কি যতগুলা টিম আছে, তো তখন ইন্ডিয়ার করোনার জন্য খুব বাজে অবস্থা। ইন্ডিয়াতে কি করোনা ভাইরাস 2.0 না কি একটা নতুন বের হইছে, তো ইন্ডিয়ায় প্রচুর বাজে অবস্থা। তো তখন বলছে ইন্ডিয়ার আশেপাশে যতগুলা দেশ আছে, তো সাউথ এশিয়ার যতগুলা টিম আছে, একটা টিমও সিঙ্গাপুর ঢুকতে পারবে না। তো এখানে পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়ার দুইটা টিম, ইন্ডিয়ার কিন্তু দুইটা টিম ছিল, এই দুইটা টিম বাদ পড়ে। তো আমাদের এই 4টা টিম বাদে বাকি 18টা টিম নিয়ে ওয়ার্ল্ড সিরিজ কন্টিনিউ করে। আর আর আমাদেরকে আহ, একদম লাস্ট প্রাইজ আমাদের এবং ইন্ডিয়ার দুই টিমদের এবং পাকিস্তানের এই 4টা টিমকে একদম লাস্ট প্রাইজটা দেওয়া হয় 4টা টিমকেই। যে জায়গায় কিন্তু আমরা পার্টিসিপেট করলে কেউ না কেউ তাদের থেকে বেশি হইতে, কারণ কি লাস্ট প্রাইজ থেকে আরো একটা পজিশন আগাইলে $10,000 বাড়তেছে, আরো একটা পজিশন আগাইলে আরো $10,000 বাড়তেছে, কিন্তু আমরা তো 4টা টিমই সমান পাইছি। তোমাদের অ্যাকচুয়ালি দিছিল কত, মানে তুমি কত পাইছিলা এফএফডব্লিউএস এর ই থেকে? আমরা আমাদের তখন তো কোভিড যেহেতু ছিল, তো এইভাবে টিমে কিন্তু 6টা প্লেয়ার, 6টা প্লেয়ারের স্লট ছিল টিমে। তো 6টা প্লেয়ার কিন্তু ফিল করতে হবেই, এমন না যে আপনি খুব স্ট্রং যে আপনি 4টা প্লেয়ার নিয়ে খেলেন সব সময়, তো আপনার আর 2টা প্লেয়ার দরকার নাই, এরকম না। আপনার 6টা প্লেয়ারই থাকতে হবে। তো 6টা প্লেয়ারের মাঝখানে আবার সমান ভাগে ভাগ হবে, কে ভালো খেলছে, কে খেলছে, কে খেলে নাই, এটা কোনো দেখার বিষয় না। তো 6টা প্লেয়ার সমান ভাগেই পাইছে। তো আমাদের প্রাইস পুলটা ছিল একবারে 22 নাম্বার প্রাইস পুলটা আমরা পাইছি। আমরা ইন্ডিয়ার দুই টিম, তারপর পাকিস্তান, আমরা 4জনই 22 নাম্বার প্রাইস পুলটা পাইছি, যেটা ছিল $40,000। তো ওই $40,000 যখন আমাদের 6 জনের মধ্যে ভাগ করা হইলো, তখন আমরা পাইছি, প্রত্যেকজন পাইছি $6,666 করে। ওটা শুধু ওয়ার্ল্ড সিরিজের প্রাইস পুলটা আর কি। আর এফএফবিসি থেকে পাইছিলাম ওইটা, ওইটা আর কি ডলারে আসে না, ওইটা বাংলা বিডিটি, বাংলা টাকায় আসছে। তো পুরা টুর্নামেন্টটা তো ছিল 25 লক্ষ বিডিটি। তা আর আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা চ্যাম্পিয়ন প্রাইজ পাইছিলাম 11,85,000 বিডিটি। ওইটা আবার আমাদের আহ, আমাদের 4জন আর আমাদের এক্সট্রা সাবস্টিটিউট প্লেয়ার আমরা 5জন, আমরা 5জনের ভিতর ভাগ হয়েছিল 11,85,000। আর এই $40,000 ভাগ হয়েছিল 6 জনের মধ্যে। ওকে, তো এখন তো ধরো মানে যখন তোমরা অ্যাকচুয়ালি জিতলা, জেতার পরে তো তুমি বললা যে তোমরা অনেক বেশি খুশি ছিলা। দেন বাসা, আশেপাশের এলাকাবাসী যখন জানতে পারলো, তো তাদের ফিলিংটা কি ছিল? মানে শুধু তোমার তোমার ক্ষেত্রে কি শুধু বাসায় জানতো, নাকি আশপাশের এলাকা সবাই জেনে গেছে যে না, এরকম একটা বড় কিছু তুমি করে ফেলছো? না, আসলে আমি ছোটবেলা থেকেই মানে গেমে একটু বেশি আসক্ত ছিলাম, মোবাইল গেম আর কি। তো মোবাইল গেমে যে বললাম যে সিওসি থেকে ক্লাস 6-7 থেকে আমি প্রচুর গেম খেলি। তো মোবাইল গেমে যে আমি আসক্ত ছিলাম, তো আমার এলাকার মানুষও দেখতো যে আমি এটার প্রতি প্রচুর আসক্ত। তো মানুষ তো স্বাভাবিক খারাপ চোখেই দেখতো। তো যখন আর কি আমি যে এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত আমি পৌঁছাইছি, তো ওখানে যে লাইভ স্ট্রিমটা হয়েছে, তো এটা হয়েছে কি আহ, আমার এলাকার মানুষ বলতে গেলে বড় পর্দায় দেখছে, যে গেমটা বড় পর্দায় দেখছে বলতে আহ, পাশের বাসার একটা এলইডি টিভি ছিল, প্রায় 32 ইঞ্চির মতো। তো ওইটাতে সবাই আর কি আমাদের আশেপাশে যারা আছে সবাই, আঙ্কেল আন্টি এমনকি ছোট্ট পোলাপান সবাই আর কি খেলা দেখছে। তো আমরা এরকম অবস্থা হয়েছে যে রেজাল্ট দেওয়ার পর আমরা সবাই একসাথে সেলিব্রেশন করছি। মানে যে পাড়ার মানুষগুলো আগে মানে বকতো আমাকে যে গেম খেলে সারাদিন এই করে সেই করে, তাদেরকে নিয়ে সেলিব্রেশন করছি। ওই মুহূর্তটা ভাই আসলে ভুলার মতো না, যে আসলে একটা জিনিস থেকে যে যদি সাকসেস আসার পরে ওই জিনিসটা যে কত মানে মজার, এটা আসলে ভাই বইলা বুঝাইতে পারবো না। তো ধরো যখন তোমরা মানে এফএফবিসি চ্যাম্পিয়ন, দেন এফএফবিসির কিছুদিন পরেই হচ্ছে গিয়ে বুইয়া ওপেন আসলো, ট্রাই ট্রাই নেশন। এখন ধরো মানে ওই টাইমে তো মোটামুটি এক্সপেকটেশন তোমাদের থেকে অনেক বেশি, কারণ তোমরা অফিসিয়াল চ্যাম্প অ্যান্ড এখন যাচ্ছ বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে। 3টা নেশন আছে বাংলাদেশ থেকে, তোমরা কোয়ালিফাই করলা। তো ফাইনালে যাওয়ার আগে প্রেশারটা কত বেশি ছিল? আর মানে ধরো ইন্টেনশন কি এটাই ছিল যে জাস্ট আমরা আমাদের নর্মাল গেম, ভালো গেম খেলবো, নাকি শুরু থেকেই একটা জিনিস ছিল যে না, চ্যাম্পিয়ন তো আমরাই হব বা আমাদেরই চ্যাম্পিয়ন হওয়া লাগবে?
বললাম তো, আমাদের ডেস্টিনেশনই চ্যাম্পিয়ন, আমাদের চ্যাম্পিয়নই লাগবে। আমরা ওই টার্গেট নিয়ে আর কি প্রত্যেকটা টুর্নামেন্ট পার্টিসিপেট করি। প্রেশারটা কত বেশি ছিল মানে ধরো তো ভাই, ফ্যানদের প্রেশার? তো প্রেশার তো থাকবেই, এটা স্বাভাবিক। কারণ আমার যে অপোনেন্ট, তারা তো এরকম না যে তারা নাল্লা, তারাও কিন্তু শ্রেষ্ঠ প্লেয়ার। বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার গুলা খেলতেছে, ইন্ডিয়ার শ্রেষ্ঠ প্লেয়ার গুলা খেলতেছে, নেপালের শ্রেষ্ঠ প্লেয়ার গুলা খেলতেছে। বাংলাদেশের টুর্নামেন্ট স্ট্র্যাটেজি একরকম, ইন্ডিয়ারটাই একরকম, নেপালেরটাই একরকম। তো তিনটা যখন কম্বাইন্ড হইলো, তো এখানে আসলে আর কি সবই আর কি আওলায় গেছে। মানে প্রেশারটা ভাই, ওই টুর্নামেন্টটা ছিল সব থেকে বেশি প্রেশার আর কি হ্যান্ডেল করছি আমরা ওই টুর্নামেন্টে। আচ্ছা, তো ধরো বা যখন মানে আহ, এফএফডব্লিউএস এর অ্যামাউন্ট চলে আসলো, এফএফবিসি চ্যাম্পিয়ন হয়ে গেছো, বুয়া ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেছো, এটার পাশাপাশি লোকাল টুর্নামেন্ট তো রেগুলার ছিলই ছিল, নতুন ফোন চলে আসছে, ওই টাইমে লেটেস্ট 12 ম্যাক্স চলে আসছে। সো ধরো আঙ্কেল আন্টির রিয়াকশন বা বাসার সিচুয়েশনটা কি ছিল তখন আসলে? আসলে তখন তো বাসা থেকে একদম ফুল সাপোর্ট, যে না কিছু একটা তো করতেছে আসলে। আহ, মানে লিগেল লিগেল কিছু একটা তো করতেছে। তো ওই হিসাবে আর কি সাপোর্ট করতো। গেম খেলা এইভাবে আমার বাসায় পছন্দ করতো না, কিন্তু যেহেতু আমি গেম আর কি লিগেল ভাবে কিছু একটা করতেছি, ওই হিসাবে সাপোর্ট করছে। কিছু কারণ একটা না তখন ভাই, 17 বছর বয়সে 10 লাখের বেশি 10 লাখের বেশি ইনকাম করে ফেলছে জাস্ট একটা রুমে বসে একটা ফোন দিয়া। হ্যাঁ, হ্যাঁ, তাও 10 লাখ শুধুমাত্র অফিসিয়াল যদি হ্যাঁ, কাউন্ট করা অফিসিয়াল। হয় তাহলে, শুধু অফিসিয়াল কাউন্ট করলে 10 লাখ প্লাস। আনঅফিসিয়াল খেলার তো কোনো হিসাব নাই। কারণ আমরা রেগুলার চ্যাম্পিয়ন হইতাম, রেগুলার চ্যাম্পিয়ন হইতাম, রেগুলার 5,000 10,000 পাইতেই আসি। এমনকি ওই যে রিয়েলমি থেকে ট্যুর আসতো, কোডাশপ থেকে ট্যুর আসতো, 20,000 30,000 এগুলো তো পাইতেই আসি। এটা ছাড়া ওই যে গেম ডট টিভি ছিল। হ্যাঁ, গেম ডট টিভি খেলতাম, ইন্ডিয়ান টুর্নামেন্ট খেলতাম, ওইটাতেও আমরা আমাদের হিউজ একটা আর্নিং হইতো গেম ডট টিভি। ওকে, তো এবার হচ্ছে গিয়ে আমরা ধরো তোমার মানে গেমিং লাইফ বা তো মোটামুটি এইটা নিয়ে কথা বলছি, এটা থেকে সরে এসে যদি আমরা বলি যে জিসান কি সিঙ্গেল নাকি? হ্যাঁ, অবশ্যই। ভাই ভাই, গেমারদের কখনো গার্লফ্রেন্ড হয় না, আর গার্লফ্রেন্ড ওয়ালা গেমার কখনো গেমার হয় না। এটা মানে অনেকের জন্য অনেক শিক্ষণীয় আমার কাছে মনে হয়, যে অনেকে জিনিসটা থেকে অনেক হ্যাঁ, কিছু শিক্ষা নিতে আমাদের পারে। কিন্তু ভাই আমাদের স্কোয়াডে যেটা বলতে, আমাদের স্কোয়াডে দুইটা রুল ছিল। এক নাম্বার রুল হইতেছে কারো গার্লফ্রেন্ড থাকতে পারবে না, দুই নাম্বার রুল হইতেছে কারো এক্সকিউজ চলবে না। মায়ের খেয়েছো, এক্সকিউজ চলবে না। অ্যান্ড ডিসব্যান্ড কি তাহলে এই জন্যই হলো, ওই যে গার্লফ্রেন্ডটা হওয়ার পরে ওই যে একটা স্কোয়ারমেন্ট? না, 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 ডিসব্যান্ডটা আসলে হয়েছে কি, আহ, আমাদের যখন আর কি গেমটা ব্যান হয়, তখন বলতে গেলে এক হিসাবে আমার প্রাইম টাইম চলতেছিল। আমার আর কি বাকি যত প্লেয়ার আছে তারা আমার ধরাছোঁয়ার বাইরে। তাদের আমি যে পজিশনে হোল্ড করতেছি, ওই পজিশনে তাদের রিচ করতে হলে তাদের কম হইলেও 6 মাসের ট্রেনিং দরকার। এরকম একটা পজিশনে আমি ছিলাম। তো ওই সময় কিন্তু সর্বোচ্চ গেমে যদি কিছু একটা আসে স্পোর্টস প্ল্যাটফর্মে, সর্বোচ্চ মানে আমি সর্বোচ্চ অর্জন করার চেষ্টা করতাম, বা আমি অর্জন করতাম। তো ওই মুহূর্ততে গেমটা আর কি ব্যান হয়েছে। তো যখন আমরা ওয়ার্ল্ড সিরিজটা অ্যাটেন্ড করতে পারি নাই, তখন কিন্তু আমাদের এত খারাপ লাগে না, এই স্বাভাবিক, এটা পরিস্থিতি স্বীকার করানোর জন্য সারা বিশ্ব থাইমা আছে। আমাদের এটা তো জাস্ট একটা গেম। তো ওই হিসাবে আর কি মাইনা নিছি। কিন্তু আমার টার্গেট ছিল যে হ্যাঁ, এখান থেকে আইসা ফেরত আইসা যখন পরের পরের বছর যখন টুর্নামেন্ট আবার আসবে, তখন তো অবশ্যই আমি কাপ নেওয়ার চেষ্টা করব। তো পরের বছর কিন্তু অলরেডি আমাদের গেমে কিন্তু এফএফবিসি সিজন 2 এর ব্যানারও চলে আসছিল। ওই মুহূর্তে কিন্তু গেমটা ব্যান দিছে। তো ওই সময় কিন্তু আমি পার্টিসিপেট করতাম। তো এখন পার্টিসিপেট করলে হয়তোবা কোয়ালিফাই করব না না করব বলতে পারি না। পারফরম্যান্স কিরকম বলতে পারি না, গেম যেহেতু খেলি না। কিন্তু তখন কিন্তু একটা কনফিডেন্স ছিল যে আমিই করব আর আমিই জিতবো। তো ওই সময়টা গেমটা কিন্তু ব্যান হয়ে যায় হঠাৎ। তো গেমটা ব্যান হয়, এবং কি বলে কি 3 মাস, গেমটা 3 মাস ব্যান থাকবে, 3 মাস পর আবার আনবেন, মানে রেস্ট্রিকশন, এটা ব্যান না। একটা রেস্ট্রিকশন দিবে 3 মাসের, 3 মাস পর এটা আবার সরায় নিবে। তো আমি কি করছি, সেপ্টেম্বরের দিকে হয়তো বা গেমটা ব্যান হয়েছে, ওরকম ক্লিয়ার মনে নাই। তো আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি 3 মাস গেম খেলছি। এই 3 মাসই আমি গেম খেলছি, 3 মাসে একদিনের দিন আমি গেম খেলা বাদ দিয়ে দিছি। তোমার তো তোমার টাইমের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার বা পার্সন? আমার টাইমে যদি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বলতে যাই, তাহলে একটা নাম আসবে,
অনেকে চিনবে অনেকে চিনবে না, ওএফসি মিরাকেল এক্স। তো উনার আর কি যে বিষয়টা অনেকেই জানে, অনেকে কি সবাই জানে আর কি, যারা কমিউনিটিতে শুরু থেকে ছিল তারা সবাই জানে। তো ওইটা আর কি একটা স্পোর্টস প্লেয়ারের ওইটা কিন্তু মানায় না, যে উনি যেভাবে কাজটা করছে এটা কিন্তু মানায় না, যার জন্য পুরো কমিউনিটি কিন্তু মানে স্টাক ছিল ওই সময়টায়। আচ্ছা, কি করছিল আসলে? কি এখন ওই সময় তো ভাই আসলে বলতে আমরা কিন্তু ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করিও নাই, এবং কি আমরা ওই সময় যথেষ্ট ছোট। তো আমরা আর কি, কিন্তু আমরা স্পোর্টস ফলো করতাম, স্পোর্টস ফলো করতাম এবং স্পোর্টস প্লেয়ার হওয়ার চেষ্টা করতাম। ওই সময় দেখতাম রবি আজিয়াটা গেম হিরোর একটা টুর্নামেন্ট আসছে। তো ওইটাতে হয়তোবা ক্রিস্তাসিনের সাথে ক্রিস্তাসিন ছিল কাস্টার ওইটা। তো ক্রিস্তাসিনের সাথে ওই মিরাকেল এক্স এর কোনো একটা সম্পর্ক ছিল। তো ওই সম্পর্কের সাথে এই সম্পর্কটা কাজে লাগায়া ও হয়তোবা স্ট্রিম স্নাইপ কইরা কিছু একটা কইরা আর কি পুরা গেমটা কন্ট্রোলে ছিল ওর। তো ও ওইভাবে স্ট্রিম স্নাইপ কইরা আহ টুর্নামেন্টটা খেলছে এবং কি ধরা পড়ছে। ধরা পরে তো ভাই কমিউনিটি নাড়াচাড়া। তো ওইটাই আমি বলতে পারি যে সবথেকে বেশি মানে কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, তোমার কাছে যদি বলি যে তোমার মানে ই-স্পোর্টস ক্যারিয়ারে এখন পর্যন্ত ধরো মানে সবচেয়ে মানে নেগেটিভ সাইড অফ ই-স্পোর্টস, বা তুমি যদি বলো যে এই জিনিসটা থেকে বেঁচে থাকা উচিত, যে মানে থাকে না যে প্লেয়ারদেরকে অ্যাডভাইস দেওয়া যে এই জিনিসটা করো না, বা অ্যাজ এ স্কোয়াড এরকম জিনিসপত্র থেকে বাইচে থাকো, সেটা কি হবে আসলে? এটা আসলে সবাইকে, আমি প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারকেই বলতেছি যে অহংকার পতনের মূল। তুমি অহংকার করবা, তোমার পারফরম্যান্স ১ সপ্তাহে ডাউন হয়ে যাবে। আমি একটু তো মানে ধরো পডকাস্টের শেষ স্টেজে চলে আসছি, আমরা বলতে পারি। আমি হচ্ছে গিয়ে তোমার কাছে এখন কিছু মানে খুবই ঝটপট কোশ্চেন করবো, অ্যান্ড তুমি হচ্ছে গিয়ে ধরো ঝটপট অ্যান্সার দিবা, অ্যান্ড তোমার যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকে দেন আমি তোমার ধরো অপশন দিতে পারি, বা কিছু কোশ্চেনের অপশন তোমাকে দিব। সো তোমার হচ্ছে গিয়ে মানে সেখান থেকে যেকোনো একটা চুজ করতে হবে, এন্ড এটা হচ্ছে গিয়ে ধরো রিয়েল লাইফ আর গেমিং লাইফ মিক্স আমাদের একটা সেকশন। তো হ্যাঁ, সবার আগের মানে ফার্স্ট কোশ্চেন হবে যে চা না কফি? চা। চা। ভাত নাকি বিরিয়ানি, মানে নর্মাল প্লেন রাইস নাকি পোলাও? ভাত, ভাত। আচ্ছা, ভাত। তোমার যদি এক পাশে বলা হয় যে আলু ভর্তা ভাত ডাল, আর অন্য পাশে যদি বলা হয় যে পোলাও গোস্ত, কোনটা সিলেক্ট করবা? আলু ভর্তা ডাল। আচ্ছা, কাচ্চিতে আলু কতটা পছন্দ? কাচ্চি আসলে ভাই, আমি এই কিছু বছর ধইরা খুবই অসুস্থ। যার জন্য আরকি আমি সব খাবার খাইতে পারি না। যে আমার খাবারের মধ্যে কিছু একটা রেস্ট্রিকশন আছে। এইগুলা আসলে গেম খেলতে, খেলতেই হইছে। যে সারারাত জাগতাম ঠিক মানে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে। এরকম করতে, করতে আরকি মানে ফিটনেস আরকি যেটা বলে এটা নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমার খাবারের একটা রেস্ট্রিকশন আছে। তো আমি চাইলেও আরকি পোলাও, বিরিয়ানি খাইতে পারি না। হাহ, এটা জানতাম না যদিও। মানে এটা আগেও আমি জানতাম না, এটা আমি ফার্স্ট জানলাম। আহ, তো তোমার যদি আমি বলি যে গান বেশি পছন্দ নাকি গিটার বাজাইতে, কোনটা? মানে নিজে গান গাইতে নাকি গিটার বাজাইতে? আমার মানে গিটার বাজানোটাই বেশি পছন্দ। আচ্ছা। আ আহ গলা ভালো না, তো আমি গান গাওয়াটা এরকম পছন্দ করি না। ভাই, এটা বললো না ভাই, গলা ভালো না ভাই, ভিডিও আছে আমার কাছে ভাই এখনো। আরডির মিটআপের ভিডিও আছে আমার কাছে এখনো ভাই। তো তোমার যদি বলা হয় যে বাংলাদেশের মিরপুরে একটা ফাইনাল হচ্ছে ওয়ার্ল্ড কাপের, তুমি ওইটা দেখতে যাবা নাকি তোমার প্রিয় সিঙ্গারের কনসার্ট দেখতে যাবা? আ আমি আসলে খেলাটাই দেখতে যাবো। আচ্ছা। ক্রিকেট নাকি ফুটবল? ফুটবল। ফুটবলের প্রিয় দল? আর্জেন্টিনা। মেসি নাকি রোনালদো? মেসি। আচ্ছা, তো তোমারে যদি আ মানে বলা হয় যে তোমার টাইমের বেস্ট রাশার যে ২ জনকে রেট করা হইতো, জামিল নাকি চিতা? উম ২ জনেই বেস্ট ভাই, ২ না। জনেই নেক্সট না, লেভেল। না, 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 জামিল নাকি চিতা, জিসান? আমি ভাই একটা ২ জনের থেকে একজনকে পিক করতে পারবো না, কিন্তু আমি আরো এড করতে পারবো ওদের ওই যে লেভেলে। এই যে এই যে জিসান কমপ্লিট দেখলাম ভাই, আমি ঠিকই অপশন দিছিলাম বাট ওই চুজ করলো না। আচ্ছা, আ মানে যদি নেডারে আসি, স্যাডনেস থেকে অর্ণব?
এইটা ভাই এই দুইটা ভাই ওই কোয়েশ্চেনটা যেরকম এটা ওইরকমই। মানে ভাই এটা আর কি, মানে কিভাবে বলবো এখন, আপনি যদি দুইজনের মানে গেম প্লে, এই অর্ণব আর স্যাডনেস এর গেম প্লে যদি স্টাডি করেন, আপনি আপনি একজনকে পিক করতে যায় আপনি মানে বেহুশ হয়ে যাবেন। আচ্ছা। আ হচ্ছে গিয়ে যে আইজিএল এর ক্ষেত্রে আসে তোমার টাইমে তোমার কাছে মনে হয় যে সেরা আইজিএল? আমার টাইমে সেরা আইজিএল, আমার আমার কাছে ভাই সবসময় সাব্বির সেরা আইজিএল। কারণ সাব্বির গেমের স্ট্র্যাটেজি আমি সাব্বিরের কাছ থেকে শিখছি। তো আর আমার অন্য কোনো টিমে খেলা দেখারও মানে সুযোগ হয় নাই, বড় বড় টিমে, যে তাদের আর কি স্ট্র্যাটেজিটা কিরকম। আমি শুধু সাব্বিরের সাথেই খেলেছি যেহেতু সাব্বিরের স্ট্র্যাটেজিটাই জানি। আর সাব্বির যে টিমটাতে লিড দিতেছে এটা অলরেডি সাকসেস। তো আমি অবশ্যই সাব্বিরকেই বলবো যে ও একটা ভালো আইজিএল। আচ্ছা, আ গেম লাইফের সেরা ফ্রেন্ড? গেম লাইফের সেরা ফ্রেন্ড ভাই জামিল। আচ্ছা, তুমি কি স্মোক করো? মাঝে মাঝে টুকটাক। টুকটাক, আচ্ছা। বা মানে এখন যদি বর্তমান সিনারিওতে বলা হয়, মানে তুমি কি লাস্ট অফিসিয়াল টুর্নামেন্টটা দেখছো? মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যেটা হইছে? হ্যাঁ হ্যাঁ, ফাইনালটা দেখছি, শুধু ফাইনাল তো ম্যাচটা দেখছি। তোমার তোমার পছন্দের বর্তমান সেরা টিম? বর্তমানে সেরা টিম বলতে ইএক্সি, বর্তমানে জেবি বর্তমানে ভালো খেলতেছে, ইএক্সি জেবি। আচ্ছা। তো তো আমার কাছে এটা মনে হয় যে মানে বাংলাদেশের জেবি ওই টুর্নামেন্টে যে কামব্যাকটা দিছে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের ওই মানে যেকোনো অফিসিয়াল টুর্নামেন্টে ওর থেকে ভালো কামব্যাক আর দেখা যাবে বা দেখবো। তো তোমার ওই কামব্যাক নিয়ে কি মতামত? অফিসিয়াল টুর্নামেন্ট তো ভাই মেইনলি যেটা আমি যেটাকে আর কি অফিসিয়াল টুর্নামেন্ট হিসেবে আর কি কাউন্ট করি, যেটা আর কি যেটা হইতাছে স্পোর্টস প্লেয়ারদের জন্য উন্মুক্ত থাকবে, যে সবাই পার্টিসিপেট করবে। তো ওইটা যে টুর্নামেন্টটা আসছে এটা গারিনার অফিসিয়াল ভাবে আসছে, কিন্তু এখানে কিন্তু সারা দেশের প্লেয়ার খেলার সুযোগ পায় নাই। না। যেটা আর কি হ্যাঁ, তো ইনফ্লুয়েন্সারদের সিলেক্ট করা প্লেয়াররাই খেলার সুযোগ পাইছে। তো এখানে যদিও সব টিম ভালো ছিল, কিন্তু জেবির কামব্যাকটা ভাই অসাধারণ ছিল। কিন্তু যদি বলি এইটাকেও যদি অফিসিয়াল কাউন্ট করি, আরো যদি অফিসিয়াল কাউন্ট করি, তাহলে কিন্তু অফিসিয়াল টুর্নামেন্ট মাত্র বাংলাদেশের ইতিহাসে দুইটা আসছে, একটা এফএফবিসি হুম। আর একটা হইতাছে এইটা, যদি এটাকে অফিসিয়াল হিসেবে কাউন্ট করি। তো বাংলাদেশে কিন্তু ভাই অফিসিয়াল টুর্নামেন্ট আর আসলোই না। তো কামব্যাক আপনি এর থেকে ভালো দেখেন না, এটা কেমনে বলতে পারেন? আরো আসতে দেন, আরো কামব্যাক হবে। আর আচ্ছা। জেবির কামব্যাক হবেই ভাই। এক্সপেরিয়েন্স সবসময় আর কি, ওই যে ঝোপ বুইঝা কোপ দেওয়ার একটা ব্যাপার আছে না? ঝোপ বুইঝা তো সবাই কোপ দিতে পারে না। যে জেবি এই জায়গায় এক্সপার্ট। জেবি আরো যত টুর্নামেন্ট আসে সব জায়গায় গ্রাইন্ড করবে। ইএক্সিও গ্রাইন্ড করবে। কারণ এক্সপেরিয়েন্স ম্যাটার করে ভাই। এখানে অনেক প্লেয়ার আছে টুর্নামেন্ট খেলতে যায় হাত কাঁপে। আর ওকে। জেবি ওই জায়গায় নাচায় আসতেছে। আচ্ছা। তো মানে তোমার যদি বলি যে লাইফের কোন স্টেজে যে এত লম্বা তোমার ক্যারিয়ার, তুমি কখনো ভাবছিলা যে তুমি আমার পডকাস্টে আসবা? না, সত্যি বলতে ওরকম ভাবে ভাবি নাই। আসলে গেম গেম থেকে যখন কোয়াইট করছি তখন আসলে আমার আহ, এক বলতে এক নিমিষে আর কি সবার সাথে কন্টাক্ট আমি মানে সবার সাথে কন্টাক্ট অফ করে দিই। এই যে গেম গেম থেকে কোয়াইট করার পরে 4 বছর পর বা 3 বছর পর, 4 বছর পর যে আইসা একটা পডকাস্টে জয়েন হব, এটাই কিন্তু কখনো ভাবি নাই। আমরা আমরা আমাদের পডকাস্টের মানে শেষ পার্টে চলে আসছি। সো জিসান, যেতে যেতে তুমি যদি স্পোর্টস প্লেয়ারদের বা তোমার ফ্যানদেরকে কোনো অ্যাডভাইস দিতে চাও? আমার ফ্যানদের জন্য তো কোনো অ্যাডভাইস নাই, কিন্তু যারা আমাকে আর কি আমি যখন গেম খেলছি যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে সাপোর্ট করতো, তাদেরকে আমি আজীবন মনে রাখবো এবং সবসময় ভালোবাসি। আর সময়টা একদম যে গেমে সময় দিতে হবে ওরকম না, গেমটাকে পার্ট টাইম হিসেবে রাখতে পারো। যে গেমটাকে আপাতত পার্ট টাইম হিসেবে চালাইতেছি, যে গেমটা আনবেন হইলে কিছু একটা করব। আনবেন হইলে কিন্তু ভাই এই প্ল্যাটফর্ম থেকে বহুত কিছু করা সম্ভব। মানে এটা আপনি আহ না মানে পার্টিসিপেট না করলে বুঝতে পারবেন না যে এখান থেকে কত কিছু করা সম্ভব। মানে স্পন্সরের অভাব নাই, স্পন্সর সব থেকে বড় কথা হইতেছে পারফরমেন্স। আর যখন একটা প্লেয়ারের পারফরমেন্স মানে অনেক বেশি হয়, ভালো হয়, তখন কিন্তু সে টাকা তো পাইতেছে, প্লাস ফেমও কিন্তু প্রচুর পাইতেছে। তো এরকম অনেক প্লেয়ারই আছে যারা এই টাকা, তারপর ফেম, এগুলা পাওয়ার পর, মেইনলি ফেমটাকেই ধরি,
যে কিছু একটা ফেম ফেম পাওয়ার পর তারা আর কি তারা যে কোথ থেকে আসছে এগুলা আর কি ভুইলা যাইতাছে। এরকম। হ্যাঁ? যে আপনি তাকে খেলা শিখাইলেন, তো সে আপনাকে চিনতেছে না। কারণ আপনি আপনি ঐরকম জায়গায় পারফর্ম করতে পারতেছেন না। কিন্তু ও পারফর্ম কইরা ফেলছে। ওর ফ্যান বেস হয়ে গেছে। ওর আ এই ওর মানে ফ্যান ফলোয়ার ওরকম আছে ভালো। আ টাকা-পয়সা তো আসতেছে। তো তখন অনেকে কি মানে নিজেকে অনেক বড় মনে করে। তো ওই বড় মনে করলেই শেষ। ওই জ কারণ ছায়া কিন্তু ভাই শেষ সময়েই বড় হয়। দিনের শেষ সময়ে ছায়াটা বড় হয়। তো নিজেকে কখনো বড় মনে করবেন না। সবসময় ভালো সবার বাকি যারা স্পোর্টস যে টিমগুলা আছে, হ্যাঁ? ধরেন আমি যদি আমার কথা বলি যে আমি একটা টিমের হয়ে খেলতেছি। তো আমার যে অপোনেন্ট গুলা আছে সেগুলা কিন্তু সবসময় আমার অপোনেন্ট। তারা যতদিন গেম খেলবে সবসময় আমার অপোনেন্ট। হ হয় তারা জিতবে নয় আমরা জিতবো। ২ জন একসাথে কখনোই জিতবো না। তারা সবসময় আমার অপোনেন্ট। কিন্তু তাদের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক রাখতে হবে গেমের বাইরে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জিসান, আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য, আসার জন্য আমাদের সাথে পডকাস্টে। অ্যান্ড যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন আমাদের পডকাস্টটা, এপিসোডটা, জানি অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, বাট মানে আমার বা যে গেস্টটা আছে তাদের সাইড থেকে সবসময় আমরা 100% দেওয়ার ট্রাই করি। ডে বাই ডে আমাদের এপিসোডগুলো আরও ভালো হইতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সাপোর্ট দিতে থাকেন। প্রথম পডকাস্টের ভিডিওতে খুবই ভালো সাপোর্ট আপনারা দিয়েছেন, বাট এই পডকাস্টের জন্য এখনো যারা এখন পর্যন্ত দেখছেন বাট একটা লাইক দেননি, সবাইকে একটা লাইক দিয়ে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন। আমরা এই এপিসোডের জন্য 500 সাবস্ক্রাইবারের টার্গেট রাখলাম, আশা করি পূরণ করে দিবেন। সো এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সাথে, থ্যাংক ইউ দেখার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর কমেন্ট করে একবার জানাই দিয়েন কোন নেক্সটে কোন গেস্টদেরকে আপনারা দেখতে চান। আমি চেষ্টা করবো তাদেরকে আনার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
একদম এরা এর তো হ্যাঁ, ইসের এরকম কামব্যাক টিএক্সির কাছে এগুলা কোনো বিষয় না। ওরা এরকম কামব্যাক সবসময় দিবে।